সপ্তাহের বাছাইকৃত খবরগুলো নিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। আমাদের সাথে আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে যুক্ত হচ্ছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার এর ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা একই সঙ্গে দর্শক আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি এবং এই সপ্তাহের বাছাইকৃত সংবাদগুলো আমরা একবার একটু দেখে নিতে চাই, তারপর আলোচনায় ফিরছি। ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং মেক্সিকোর জন্য 30% ট্যারিফ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই বাণিজ্য অংশীদার যদি পাল্টা শুল্ক আরোপ করে তাহলে তাদের উপর আর উচ্চ শুল্ক আরোপ করবেন বলে সতর্ক করে দিয়েছেন। ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট অর্সুলা ভন ডার লেয়েন জানিয়েছেন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত ইউরোপিয়ান ইউনিয়ন, তবে শুল্ক নিয়ে সমঝোতা না হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি। ট্রাম্প প্রশাসনের সাথে বাণিজ্য আলোচনা নির্বিঘ্ন করতে ইউ এবছরের অগাস্ট পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করবে না বলে নিশ্চিত করেছেন অর্সুলা। ট্রাম্প জানিয়েছেন চলতি সপ্তাহে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের পণ্যের উপর আমদানি শুল্ক আরোপ করবেন। এদিকে আমেরিকা যদি ইরানে আবার হামলা না চালায় তাহলে পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ফিরতে রাজি বলে জানিয়েছেন তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতার সম্পর্ক নতুন রূপে এগোবে। অন্যদিকে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটায় আগামী 15 থেকে 16 জুলাই একটি জরুরি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে স্পেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, তুর্কি, চায়না, কাতার সহ 20টির বেশি দেশ অংশ নেবে। এই সম্মেলনে বাংলাদেশও অংশ নেওয়ার কথা রয়েছে। দ্য হ্যাগ গ্রুপের যৌথ সভাপতি হিসেবে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা সম্মিলিতভাবে এটি আয়োজন করেছে। ইসরায়েলের হামলা রোধে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে চলতি বছরের শুরুতে দ্য হ্যাগ গ্রুপ গঠন করা হয়। সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে 2 দফা বৈঠক করেছেন। তবে ইউক্রেনের উপর রাশিয়ার ব্যাপক বোমা হামলা অব্যাহত রয়েছে। বৈঠকের পর রুবিও সাংবাদিকদের জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার আচরণে ট্রাম্প হতাশ ও বিরক্ত। এই অবস্থায় ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর আগে জুলাই মাসে ট্রাম্প প্রশাসন কিয়েভে অস্ত্র সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ট্রাম্প জানিয়েছে এই অস্ত্রগুলো নেটোর কাছে বিক্রি করা হবে, নেটো এরপর সেগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করবে। বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশে গেল সপ্তাহে ঘটে যাওয়া বেশ কয়েকটি নৃশংস ঘটনা সরকারকে নতুন করে সমালোচনার মুখে ফেলেছে। প্রশ্ন উঠেছে সরকার দায়িত্ব নেওয়ার 1 বছরেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেল না। বিশেষ করে মিটফোর্ডের ঘটনা ছাড়াও খুলনার যুবদলের এক নেতাকে হত্যার পর পায়ের রক কেটে দেয়া, চাঁদপুরে মসজিদের ভেতরে ইমামকে চাপাতি দিয়ে কোপানো সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, চাঁদাবাজি সহ বহু ঘটনা আলোচনায় আছে এবং এই ঘটনাগুলো কতটা উদ্দেশ্য প্রণোদিত, কতটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, কতটা সরকারের উদাসীনতা, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পরে দায়িত্ব নেওয়ার পর একটির পর একটি নিয়ম করছেন, একটির পর একটি এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছেন, একটির পর একটি উলট পালট ঘটিয়ে চলছেন এবং এই উলট পালটের অন্যতম বিশ্বকে অস্থির করে তোলার পিছনে অন্যতম একটি বিষয় হলো ট্যারিফ। তিনি শত্রু বন্ধু নির্বিশেষে সবার বিরুদ্ধেই ট্যারিফ আরোপ করছেন এবং যার সবশেষ উদাহরণ ইউ বিরুদ্ধে তিনি ট্যারিফ দিতে পারেন, অনেকে ভাবছিলেন, কিন্তু তিনি দেবেন এবং সেটি আমেরিকা এবং ইউর সম্পর্ককে কোন জায়গায় নিয়ে দাঁড় করাবে সেসব বিষয় নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই। অর্থাৎ এই ট্যারিফটা তো আসলে বলা হচ্ছিল যে এটা একটা হাতিয়ার, এটা একটা অস্ত্র, আপনি কিছু পাওয়ার জন্য, শুধুমাত্র যে বাণিজ্য ভারসাম্য তৈরি করা বিষয় তা নয়, এটি কিছু পাওয়ারও একটা অস্ত্র হিসেবে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন মেক্সিকোর কথা বাদ দিয়ে যদি আমরা আলোচনা করি, কি এমন হতে পারে ইউরোপীয় ইউনিয়নকে যে ট্রাম্পের সাথে যেটি নেগোসিয়েশন করার সুযোগ রয়েছে, অর্থাৎ এই বিষয়গুলো মেনে নিলে ট্যারিফ কার্যকর করবেন না বলে আপনি ধারণা করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ট্যারিফ নিয়ে তো অনেকদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প মানে বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশকেই তিনি ট্যারিফের একটা লম্বা লিস্ট দিয়েছেন, কার উপর কত আরোপ করা হবে।
আপনি যেটা বললেন ইউরোপিয়ান ইউনিয়নের উপর 30%, ইউরোপিয়ান ইউনিয়নের যে পণ্য আমেরিকাতে আসবে তার উপর, এবং মেক্সিকোর পণ্য যে আমেরিকায় আসে সেটার উপরও 30%, আর বাংলাদেশ 35%। তো এখন অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে, তিনি তো ট্যারিফ গুলি যে ঘোষণা করছেন সাথে চিঠিও পাঠাচ্ছেন ওসব দেশে। চিঠিতে কিন্তু উনি পরিষ্কার বলে দিচ্ছেন যে এটাই ফাইনাল কথা না, এগুলি ডিসকাশনের বেসিসে এক ধরনের সলিউশনে আসতে তিনি আহ্বান জানিয়েছেন সবাইকে। তো আপনি পছন্দ করেন কি না করেন, ডোনাল্ড ট্রাম্প অনেক ইকোনমিস্টদের যে অ্যাসেসমেন্ট সেগুলিকে অনেকটা পাশ কাটিয়ে গিয়ে তিনি ট্যারিফের প্রতি হাঁটছেন। তিনি মনে করছেন ট্যারিফ আমেরিকার জন্য একটা বড় রেভিনিউ মানে সংগ্রহ করার জন্য বড় একটা পন্থা। ট্যারিফের মাধ্যমে ডেফিনেটলি রেভিনিউ আসবে। একটা উদাহরণ দিই, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের প্রায় $300 বিলিয়ন ডেফিসিট রয়েছে ট্রেডে আর কি। অর্থাৎ $300 বিলিয়ন কম জিনিস আমরা ইউরোপে পাঠাই, দেন আমরা তাদের কাছ থেকে কিনি। এটা সংখ্যাটা প্রায় 600-300 আর কি, রাফলি। মানে $600 বিলিয়ন জিনিস ইউরোপ আমাদের কাছে বিক্রি করে আমেরিকার কাছে, আর আমরা ইউরোপিয়ান ইউনিয়নে সব মিলিয়ে প্রায় $300 বিলিয়ন জিনিস পাঠাই। তার ডেফিসিট রইল 300, রাফলি আর কি আমি বলছি। এটা তো একটা বড় ডেফিসিট, এবং আপনি যদি চায়নাকে বাদ দেন তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ডেফিসিটটা পরিমাণের দিক থেকে অনেক বড়। এবং এটার উপর যদি ট্যারিফ দেওয়া হয় 30%, তাহলে ধরুন যে 300 মিলিয়নের মধ্যে আপনি যদি 30% দেন, তাহলে $70 বিলিয়ন আমরা মনে করুন যে মানে রেভিনিউ হিসাবে আসবে গভর্নমেন্টের এখানে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে 30% ট্যারিফ ইউরোপিয়ান পণ্যগুলির উপর আমরা আরোপ করব, সেগুলি তো আসলে শেষ পর্যন্ত আমাদের গ্রাহকরা, আপনি আমি আমরাই জিনিসটা কিনবো। এই 30% যে বাড়তি দাম লেগে গেল পণ্যটার গায়ে, সেটা তো কেউ না কেউ এটা বহন করতে হবে। আলটিমেটলি বহন করতে হবে আপনাকে আমাকেই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প দেখাচ্ছে যে আমাদের রাজস্ব কোষাগারে অনেক $বিলিয়ন যোগ হবে ট্যারিফের মাধ্যমে, কিন্তু তিনি সেটা সেইভাবে বলছেন না যে সেই ট্যারিফ আরোপ করার জন্য আসলে সাধারণ জনগণের জীবন মানের উপর কি প্রভাব পড়বে, কারণ জীবন মান তো আসলে অনেক হুমকির মুখে পড়বে। এটা আর একটা হচ্ছে, আবার ইউরোপিয়ান ইউনিয়নও তো বসে থাকবে না, একইভাবে চায়না বসে থাকবে না, মেক্সিকো বসে থাকবে না। ইউরোপিয়ান ইউনিয়নও বলছে তোমাদের কাছ থেকে যদিও আমরা কম জিনিস কিনি 300 বিলিয়নের, সেটার উপর আমরা কিন্তু ট্যারিফ বসাবো। এখন আমাদের জিনিসটা বোঝার ব্যাপার হচ্ছে, যখন বাণিজ্যের প্রশ্ন আসে দুনিয়াতে, তখন কি শুধু সংখ্যা দিয়ে আমরা জিনিসটা বুঝবো, না কি জাতীয় পণ্য লেনদেন হয় সেটার উপর বুঝবো। একটা উদাহরণ দিয়ে বলি, চাইনিজদের সাথেও আমাদের প্রচুর ডেফিসিট রয়েছে। অর্থাৎ আমেরিকা কম জিনিস পাঠায় চায়নাতে, দেন চায়নার কাছ থেকে আমাদের কিনতে হয়। তাহলে তো যদি বলেন যে চায়নাকে যে না তোমরা আমাদের সমান জিনিস কিনবা, কিন্তু ওরা আমাদের কাছ থেকে কি কিনবে সেটা তো বোঝার ব্যাপার আছে। কিন্তু চাইনিজদের পণ্যের উপর আমরা সার্বিকভাবে নির্ভরশীল, পুরো আমেরিকা এমনকি পুরো পৃথিবী। আমাদের যদি কোনো ধরনের দোকান পাঠে যান, তাহলে আপনারা জানেন প্রায় সমস্ত জিনিসই মেড ইন চায়না। এটা তো ওদেরকে ফেভার করে আমরা জিনিসগুলি কিনছি না চায়না থেকে, এগুলি সস্তা দামে আমরা কিনতে পারি, জনগণ এটা এফোর্ড করতে পারে, এই জন্য আমরা কিনছি। অর্থাৎ আমি যেটা বলছি, জিনিসটা তো সোজা সাপটা না যে তুমি আমার কাছ থেকে 100 টাকার জিনিস বিক্রি করছো, তোমাকে আমিও তোমার কাছে 100 টাকার জিনিস বিক্রি করবো। অর্থাৎ এখানে কার প্রয়োজনটা বেশি, সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে আমি দেখছি চাইনিজদের কাছে বিশেষ করে আমাদের প্রচুর মানে প্রচুর ভাবে আমরা তাদের কাছে দায়গ্রস্ত। তাদের জিনিসপত্র যদি কমে যায়, তাহলে আমেরিকাতে জিনিসপত্রের দাম আমাদের হাতছাড়া হয়ে যাবে। একইভাবে বাংলাদেশের সাথে যে ট্যারিফ নিয়ে যুদ্ধটা, বাংলাদেশের সাথে খুবই সামান্য অঙ্কের। এই যে একটু আগে বললাম না $300 বিলিয়ন ডেফিসিট, বাংলাদেশের সাথে সেই ডেফিসিটটা কিন্তু মাত্র $6 বিলিয়ন। একটা কনটেক্সটের জন্য বললাম, এটা খুবই কম একটা সামান্য অ্যামাউন্ট। কারণ বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের দেশ, তারা সস্তা দামে আমাদের অ্যাপারেল গুলি অর্থাৎ কাপড় চোপড় আমেরিকাকে দেয় বলে আমরা সস্তা দামে মার্কেটে গিয়ে কিনতে পারি। এখন বাংলাদেশকে যদি বাধ্য করা হয় $6 বিলিয়ন জিনিস কিনতে,
সেটা তো বাংলাদেশের সক্ষমতা নেই। সুতরাং আমার কথা হচ্ছে এই যে নেগোসিয়েশনের যখন প্রশ্ন আসবে তখন এই জিনিসগুলো নিয়ে অনেক দর কষাকষি হবে। দুই পক্ষই এক পক্ষ আরেক পক্ষকে বোঝানোর চেষ্টা করবে যে তোমরা এরকম একগুঁয়েমি ভাবে সমতা আনার জন্য এই ট্যারিফটা আমাদের উপর আরোপ করতে পারো না। কারণ কি কি জিনিস আমরা লেনদেন করি এটা বোঝা খুব জরুরি। বিশেষ করে চাইনিজদের ব্যাপারে, যে ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাপারে দেখেন, ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে আমরা যে জিনিসপত্র আসলে কিনি সেটা মূলত আসলে হচ্ছে ফার্মাসিউটিক্যালস, তারপরে হচ্ছে কিছু কিছু এয়ারক্রাফট, আর কিছু কিছু হচ্ছে পারফিউম। এই যেমন এই যে ফরাসি পারফিউম খুবই নাম করা। আবার আমেরিকার থেকে ইউএতে যায় ফার্মাসিউটিক্যাল এবং কিছু হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট, মানে ক্রুড অয়েল আর কি, এলএনজি, ক্রুড অয়েল, এই জাতীয় জিনিসগুলো, এবং এয়ারক্রাফট, হ্যাঁ, বিভিন্ন ধরনের। তাহলে আমার দৃষ্টিতে ব্যক্তিগতভাবে ইউরোপের সাথে যে আমেরিকার বাণিজ্যের সম্পর্কটা, এখানে আমাদের আপার হ্যান্ড রয়েছে। অর্থাৎ ইউরোপের কাছ থেকে আমরা এমন কিছু প্রয়োজনীয় জিনিস কিনি না যেটা না হলে আমেরিকা বসে যাবে, কিন্তু ইউরোপ কিন্তু আমেরিকার কাছ থেকে অনেক প্রয়োজনীয় জিনিস কিনতে হয়, ইনক্লুডিং ফসিল ফুয়েল, ওই যে জ্বালানি আর কি। এই জন্য ইউরোপের সাথে যে লেনদেনটা, এখানে মনে হয় আমেরিকা একটু বেশি প্রেসারাইজ করতে পারবে। কিন্তু চাইনাকে যদি বেশি প্রেসারাইজ করতে চায় তাহলে আমাদের সমস্যা হবে। জি, ইউরোপের সাথে যদি আলোচনা করতে চায় আমেরিকার হাতে কার্ড থাকবে এবং সেই কার্ড আমেরিকা ব্যবহার করার চেষ্টা করছে। নেটোর ব্যাপারে আপনি আসবেন একটু পরে, কারণ নেটোর ব্যাপারে আমেরিকা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, জাতিসংঘের ব্যাপারে আমেরিকা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে। সেই নেটোর কন্ট্রিবিউশন আমেরিকার কারণে ইউরোপকে এক ধরনের নিরাপত্তা বিধান করা হয়, নিরাপত্তা দেওয়া হয় আমেরিকার পক্ষ থেকে। অর্থাৎ ইউরোপ আমাদের কাছে অনেকভাবেই নির্ভরশীল আছে। ইউরোপের সাথে নেগোসিয়েশনটা ইজিয়ার আমার দৃষ্টিতে। জি, কোন যদি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে ট্রাম্পের এই ট্যারিফের একদিকে অর্থনৈতিক নানা বিশ্লেষণ আছে, পক্ষ বিপক্ষে দুই পক্ষে আছে। কেউ কেউ বলছেন যে ভবিষ্যতে, একেবারে অদূর ভবিষ্যতে হয়তো দেশ লাভবান হবে, তবে অনেকের যুক্তি হলো বর্তমানে মানুষের উপরে অনেক বেশি চাপ তৈরি হবে এবং যে জনমতগুলো দেখা যাচ্ছে সেইখানে ট্যারিফের ব্যাপারে অসন্তোষই বেশি আছে। কিন্তু ট্রাম্পের বেশ কয়েকটি নীতি আছে যেগুলো জনপ্রিয়তায় এখন বাড়ছে, যেমন অভিবাসীদের বিতরণ বিষয়ে এখন পর্যন্ত দেশব্যাপী যে জরিপগুলো আছে সেখানে মানুষ এটির পক্ষে, দেশের মানুষ এটির পক্ষে। আপনার কাছে যেটি জানতে চাই, এটির বিপক্ষে অর্থাৎ ট্রাম্পের যে কাজগুলো ঠিক হচ্ছে না বলে মনে হচ্ছে, সেই কাজগুলোর বিপক্ষে যে জনমত তৈরি করার কাজটি সেটি ডেমোক্রেটিক পার্টি করার কথা, কিন্তু ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয়তা কমছে, এমনকি গত নির্বাচনের সময়টি যেটি ছিল তার চেয়েও বেশি কমছে। এবং দলের মধ্যে একটা বিষয়, প্রবীণ ও নবীনদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে, তাদের মধ্যে মত পার্থক্য তৈরি হচ্ছে। আমরা জোরান মামদানিকে দিয়ে যদি উদাহরণ তৈরি করি সেটি একটি উদাহরণ হতে পারে। তবে সবচেয়ে বড় কথা হলো ডেমোক্রেটরা গুছিয়ে উঠতে পারছে না। কেন গুছিয়ে উঠতে পারছে না? এবং আগামী মিড টার্ম নির্বাচনের ব্যাপারে অনেকেই আশাবাদী হচ্ছিলেন প্রেসিডেন্টের নানা কারণে, কিন্তু তাদের এই অনৈক্য সেই ফলটা ঘরে তুলতে পারবে না বলে অনেকে মনে করছেন। জুয়েল ভাই, আমি আপনার প্রশ্নের অনেকগুলো প্রশ্ন করেছেন, যদিও আপনি শুধুমাত্র ট্যারিফ নিয়ে শুরু করেছেন। সেই ক্ষেত্রে ডেমোক্র্যাটদের দুর্বলতা এবং রিপাবলিকানদের সমর্থন বেড়ে যাওয়া, ট্রাম্পের সমর্থন বেড়ে যাওয়া, ইমিগ্রেশন ইস্যুকে নিয়ে অনেকে তাকে বাহবা দেয়া, এইসব বিষয়ে আনছেন, অনেক বড় প্রসঙ্গগুলো নিয়ে আসছেন। আমি একটা কথা বলবো, ট্রাম্প একজন খুবই চতুর ব্যক্তিত্ব আমি মনে করি। তিনি নিজেকে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে জনগণের মাঝে সার্বক্ষণিক নিজেকে প্রেজেন্স, তাকে আলোচনার বিষয়বস্তু করে রাখতে চান সংবাদে। ড্রিফটিং বলে একটা কথা আছে, ড্রিফটিং, যদি কোনো আপনি ড্রিফটিং করতেই থাকেন সপ্তাহের 7 দিনে আর 24/7, তাহলে আপনি নিউজ মিডিয়াতে আছেন, আপনি টুইটে আছেন, এক্সে আছেন, আপনার ট্রুথ সোশ্যালে আছেন, সব জায়গায় আছেন। সে যেটা ভালোবাসে সেটা করছে, জাতির জন্য কতটুকু করছে আসুন সেই ক্ষেত্রে সেই তথ্যে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব। গতকালকে এবং আজকে যে 3টা আপনার জরিপ বের হয়েছে সেগুলো হলো যে কিউ ফাউন্ডেশন, উইনিপ্যাগ, আরেকটা যেন কি অনেক বড় জরিপ সংস্থার জরিপ বেরিয়েছে। সেই ক্ষেত্রে ট্রাম্পের ইমিগ্রেশন নীতির ফলে সেই ক্ষেত্রে তার জনপ্রিয়তা অনেকটা হ্রাস পেয়েছে। তার রিপাবলিকান দলের লোকেরাই এখন ইমিগ্রেশন পলিসি নিয়ে তাকে বিরোধিতা করছে এবং তাকে আর সমর্থন করতে পারছে না। এই কথাটা আপনি যদি দেখেন লেটেস্ট পোল। ওকে, আচ্ছা, আর আমি 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 আরেকটু ডিপে আসি যে আপনি
ট্যারিফ নিয়ে বলছেন, ও যে বললাম বুলিং, আমি আপনার অনুষ্ঠানে, আপনাদের এই টিভি অনুষ্ঠানে বিভিন্ন সময় বলেছি, হি ইজ এ বিগ টাইম বুলি, ইমোশনাল, ইজ নট রেশনাল, he is not, his decision is not driven by data, logic, rationalism. His decision is driven by emotion, his superiority complex, all those things. আপনি ট্যারিফ, খালিদুজ্জামান ভাই খুব সুন্দর করে বলে গেছেন, ট্যারিফের যে রেজাল্ট, আমরা হয়তো তাৎক্ষণিকভাবে পণ্য যখন দেশে ঢুকবে ট্যারিফের ফলে আমরা হিউজ একটা রেভিনিউ আর্ন করবো এবং সেটা চলে যাবে ফেডারেল গভর্নমেন্টে। এই যে ট্যারিফ 10% ট্যারিফ, 20%, 30%, যেটাই বলুন না কেন, পণ্যের উপরে, আমদানিকৃত পণ্যের উপরে বসালেন, সেটা পড়বে যে প্রান্তিক ভোক্তার কাছে, যেটা আপনি আর আমি। জি, এই বিষয়টাতে আমরা একমত, এই বিষয়টাতে আমরা একমত, কিন্তু কথা হচ্ছে কেন ডেমোক্রেটরা এই বিষয়টি নিয়ে যতটা জনমত। জি, আমি কথাটা একটু বলে দিই। এই যে বিশাল পরিমাণ রেভিনিউ, সেই রেভিনিউটা কোথায় যাচ্ছে? আপনি দেখছেন যারা 1 to 10% richest person of this country, তারা সেখানে ট্যাক্স বেনিফিট পেয়ে যাচ্ছেন। এই টাকাটা সেখানে ডিভিডেন্ড করা হচ্ছে। কোথায় কাট করা হচ্ছে? যেখানে আমাদের নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ যারা মেডিকেড, মেডিকেয়ার, সোশ্যাল সেফটি নেট, এগুলোতে চলে। আর অন্যদিকে আমাদের আয় বাড়া না বাড়া সত্ত্বেও আমাদের উপরে ট্যারিফের নামে আমাদের পকেটকে সাক করা হচ্ছে। অথচ ফেডারেল গভর্নমেন্ট তার নিয়ম নীতি পলিসি দ্বারা এই যে নিম্ন আয়ের মধ্যবিত্ত যে সমস্ত আমেরিকান রয়েছে তাদেরকে, আমরা এটি পরিষ্কার, আমরা এটি পরিষ্কার, এটি পরিষ্কার। আমি ডেমোক্রেটদের ভূমিকা নিয়ে বলছিলাম। ডেমোক্রেটরা, আপনি বলছেন যে ডেমোক্রেটরা এখন, এটা সত্য কথা, এখন তো এই সত্য কথা, আমাদের ডেমোক্রেটিক পার্টির ভিতরে উই আর ফাইটিং ইন্টারনাল ফাইট, how which way we should go in order to protect this country, the democratic value of this country, which way our party should work. আমাদের যারা এখানে, যারা এই আমরা ওল্ড বলবো না, যারা ট্রেডিশনাল ডেমোক্রেটস, তাদের যে সমস্ত পলিসি এখানে রয়েছে, ঠান্ডা মাথার ওইসব পলিসিতে অনেক ক্ষেত্রে এই পার্টি অনেকটা পিছিয়ে আছে। Now youngsters like Mamdani and many other youngsters around the country, they are focusing on aggressive issues, they are focusing pro people issues. আপনি দেখুন, যদি কোনো আমরা এই দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, তাহলে আমাদেরকে এডুকেশনের দিকে ইনভেস্ট করতে হবে, হেলথ কেয়ারের দিকে ইনভেস্ট করতে হবে, সোশ্যাল সেফটি নেটের দিকে ইনভেস্ট করতে হবে। আমাদের ডেমোক্রেটিক পার্টির লিডাররাই সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে এবং জনগণ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, যার ফলে আজকে অপোজিট সাইডে যারা আছে তারা কিন্তু এইসব এডুকেশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি জানেন যে ফেডারেল এডুকেশন ডিপার্টমেন্টকে ডেমলিশ করা হয়েছে, যেটা আমাদের এই স্বাস্থ্য বিষয় নিয়ে যে সমস্ত গবেষণা করত, এটাকে কি বলে, সিডিসি, সেটাকে ডেমলিশ করা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ জননিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ফিমা, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এদেশের কিছু মানুষ, বিশেষ করে একটা বিশেষ রেশিয়ালের মানুষ, তারা আবেগের বসে রিপাবলিকান ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছে গত নির্বাচনে, এমনকি 2016 সালের নির্বাচনে। আমরা এখন দেখছি যে ইয়াং যে ডেমোক্রেট, তারা রিচ আউট করার চেষ্টা করছে জনগণের কাছে, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি পার্টি উইল চেঞ্জ দ্য স্ট্র্যাটেজি বিফোর দিস আপকামিং মিড টার্ম ইলেকশন। আমাদের সামনে আর কোনো পথ নেই। ডোনাল্ড ট্রাম্প বিউটিফুল বুলশিট দিয়ে জনগণকে ফতুর রাস্তায় বানানো হচ্ছে, জনদুর্ভোগকে আনা হচ্ছে, এমনকি তার বুলিং পাওয়ার, রাষ্ট্রীয় হোয়াইট হাউসে বসে সে যখন বলে রোজি ওরানকে তার জন্মসূত্রে নাগরিক এদেশের, তাকে বের করে দিবে। এমনকি আপনি একটা আশ্চর্যজনক বিষয়, একটা ডেমোক্রেসির মতো, এত বড় আমেরিকান ডেমোক্রেসির মতো দেশে আমরা আজকে এই কথা শুনতে হচ্ছে, প্রেসিডেন্টের সাথে দ্বিমত প্রসার কারণে মামদানিকে, তাকে, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করতে হবে, কেননা সে সোশ্যালিস্ট ডেমোক্রেট। একজন প্রেসিডেন্টের দায়িত্ব বহির্ভূত সেসব কাজ। তো ডেমোক্রেটদের যে নির্বাচনী, এখন যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে আপনার সারা দেশে, কাউন্টিগুলোতে, সিটি, স্টেট, ফেডারেল গভর্নমেন্টের আসন্ন মিড টার্ম নির্বাচনের ডেমোক্রেটদের সামনে আর কোনো পথ নাই, যদি তারা রাজনৈতিক শক্তি হিসাবে যে দুইটা বৃহত্তর রাজনৈতিক দল এদেশে প্রতিষ্ঠা করে রাখতে চায়, তাহলে জনগণের
কথাই বলতে হবে এবং জনগণের সমর্থন আমরা নিয়ে এই এই জায়গাটাতেই আপনাকে হয়তো একটু থামিয়ে প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনার কাছে যেতে চাই। সেটা হলো ডেমোক্র্যাটদেরকে কৌশল পরিবর্তন করতে হবে, যেটি বলছিলেন করিম চৌধুরী। এবং আপনার কাছে জানতে চাই এই কারণে, কারণ সাম্প্রতিক জরিপগুলো বলছে ডেমোক্র্যাটরা একটি নির্দিষ্ট গোষ্ঠীর সমর্থন পাচ্ছে, কিন্তু ওয়ার্কিং পিপল যারা অন্য অশ্বেতাঙ্গ তাদের সমর্থনগুলো হারিয়ে ফেলছে, অর্থাৎ এটি শিক্ষিত শ্বেতাঙ্গদের দলে পরিণত হচ্ছে। আসলে কি বিষয়টা তাই? ডেমোক্রেটরা তো আগে সাধারণ মানুষের দল হিসেবে পরিচিত ছিল। জি, এখানে হচ্ছে আমার দৃষ্টিতে আইরনিটা, ডেমোক্রেটিক পার্টির সৃষ্টি হয়েছে ওয়ার্কিং ক্লাসকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং রিপাবলিকান দলটা মোটা দাগে বলতে গেলে এটা হচ্ছে কনজারভেটিভ, রিলিজিয়াস, বিজনেসম্যান, হোয়াইট, এই জাতীয় মানুষের একটা দল। কিন্তু গত 2016-তে এবং 2024 আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প, আপনি যতই মনে করুন যে সে মানে ইররেশনাল একজন ব্যক্তি, কিন্তু এটা তো আমাদের মানতেই হবে যে আমেরিকার যে ওয়ার্কিং ক্লাস, বিশেষ করে সাদা ওয়ার্কিং ক্লাস যারা গরিব, আমরা রুরাল অঞ্চলে থাকি, আপনারা তো নিউ ইয়র্কে থাকেন, আমরা থাকি হচ্ছে হার্টল্যান্ড অফ আমেরিকাতে, সেখানে 99% লোক হচ্ছে হোয়াইট মানে আমেরিকান, এবং তারা গরিব মূলত। তাদের মন কিন্তু জয় করতে পেরেছে ডোনাল্ড ট্রাম্প। সেটা করার কথা ছিল ডেমোক্রেটিক পার্টির। সেইখানে আমার মনে হয় ডেমোক্রেটিক পার্টির সোল সার্চিং করার অনেক জায়গা রয়েছে। ডেমোক্রেটিক পার্টি অনেকে মনে করে আস্তে আস্তে এটা এলিটদের পার্টি হয়ে যাচ্ছে, শিক্ষিত মানুষদের পার্টি হয়ে যাচ্ছে, শুধু প্রগতিশীলদের পার্টি হয়ে যাচ্ছে। তো সেইখানটাতে আপনি নিজে উল্লেখ করেছেন কিছু জরিপের কথা। সেই জরিপগুলিতে দেখা যায় 35% ডেমোক্রেটদের 35% মাত্র মনে করে যে ডেমোক্রেটরা ঠিক পথে আছে। হ্যাঁ, এবং গত বছরের সংখ্যাটা ছিল 57%, এটা কমতির দিকে। এটা কিন্তু আপনি যতই মনে করুন যে এটাকে আমরা উড়িয়ে দিলাম, উড়িয়ে না দিয়ে জিনিসটাকে কেন এরকম হচ্ছে এটা বোঝা প্রয়োজন। আমার মনে হয় ডেমোক্রেটিক পার্টির মেসেজিং এর সবসময় প্রবলেম। ওরা যদিও জনগণের কথা বলে, ওয়ার্কিং ক্লাসের কথা বলে, কিন্তু ওই যে ওয়ার্কিং ক্লাসের মধ্যে বিশেষ করে রুরাল এরিয়ার যে হোয়াইট ওয়ার্কিং ক্লাস, তাদেরকে তারা এখনো ক্যাপচার করতে পারেনি, অথচ তারা তাদের সাথে থাকার কথা ছিল। সুতরাং আপনি সমালোচনা করতেই পারেন এন্ডলেসলি, কিন্তু তার থেকে প্রয়োজন হচ্ছে নিজের দিকে তাকানো, এবং কি করলে মেসেজিং, কি করলে পরে ডেমোক্রেটিক পার্টির যে পলিসি এটা থেকে কিছু চেঞ্জ আনা যায়। মূল প্রবলেমটা ডেমোক্রেটিক পার্টির হচ্ছে কালচারাল ওয়ার গুলিতে ওরা বেশি সময় নষ্ট করে। যেমন মনে করুন যে ওই যে ক্রিটিক্যাল রেস থিওরি, এই জাতীয় জিনিসে। তারপরে হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টিটা ওই যে ইল্লিগাল ইমিগ্রেন্ট যারা, হ্যাঁ, মানবিক কারণে তাদেরকে তারা সহজভাবে দেখে, এবং তাদেরকে তারা এই দেশ থেকে ওপেনলি তাড়িয়ে দেওয়ার পক্ষে না, ডোনাল্ড ট্রাম্প যেটা চায়। কিন্তু দেশের সাধারণ মানুষ তারা কিন্তু ইল্লিগাল ইমিগ্রেন্টদের বিরুদ্ধেই, এবং লিগাল যারা ইমিগ্রেন্ট, আপনার আমার মতো যারা লিগালি দেশে এসছে, লিগালি দেশে আছি, তাদের বিরুদ্ধে আসলে সাধারণত মেইন স্ট্রিম আমেরিকানরা আছে বলে সেইভাবে আমার নজরে পড়ে না। তবে ইলিগাল ইমিগ্রেন্ট সাউদার্ন বর্ডার দিয়ে যে হুর করে ঢুকে পড়লো বিল ক্লিন্টন মানে জো বাইডেনের আমলে, সেটা আপনাদের অনুষ্ঠানে আমি বলেছি, ইলিগাল ইমিগ্রেন্টরা তাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু আমাদের জানা নেই, যে তারা আসলে কি ব্যাকগ্রাউন্ড নিয়ে দেশে ঢুকেছে, তাদের মনে কি রয়েছে, তারা কি ক্ষতি আমাদের দেশের জন্য করতে পারে, এইগুলোকে আসলেই কন্ট্রোলে রাখা প্রয়োজন। এগুলিকে আসলে সেটি তো আসলে ব্যর্থ হয়েছে বলে জো বাইডেনকে ডুবতে হয়েছে, সেখানে এই সীমান্তটা তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু এখন দল এসব ব্যাপারে রিঅ্যাসেস করা তাদের পজিশন, অর্থাৎ নিজেদের ভুলগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো সংশোধন করতে হবে ডেমোক্রেটদেরকে। করিম চৌধুরী, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো ইউক্রেন প্রসঙ্গে জানতে চাই। ইউক্রেন প্রসঙ্গে আমেরিকার অবস্থানটি আসলে আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা শুরুতে এসে দেখলাম ইউক্রেনকে তিনি ধমকালেন, বললেন যে তোমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে, এখন সেগুলো ফেরত দাও, তোমরা আমাদের সঙ্গে খনিজ চুক্তি করো। জেলেনস্কিকে ডেকে নিয়ে অপমান করলেন, বললেন তুমি শান্তির পক্ষে না। কিন্তু পুতিনের ব্যাপারে এক ধরনের সহানুভূতি তার মধ্যে ছিল, কিন্তু পুরো বিষয়টিও একেবারে উল্টে গেল। দেখা গেল যে এখন তিনি পুতিনের ব্যাপারে অসন্তুষ্ট, উল্টো ইউক্রেনকে বলছেন তোমাকে প্যাট্রিয়ট পাঠাবো, তোমাদেরকে অস্ত্র দেব, যদিও এটি নেটোর মাধ্যমে দেয়া হচ্ছে। অর্থাৎ ইউক্রেনের বিষয়ে কি পুরোপুরি অবস্থান পরিবর্তন হয়েছে, নাকি এটাও এক ধরনের কৌশল? আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব বেশি কিছু করার নেই পুতিনের ব্যাপারে। সত্য কথা বলেছেন আপনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নিয়ন্ত্রণের কথা তিনি বলেছেন দ্বিতীয় দিনেই যুদ্ধ বন্ধ করে দিবেন, সেই ক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে ফেল হয়েছেন। পুতিনের ডিপ্লোমেসির
এবং সামরিক বুদ্ধিমত্তার কাছে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবে পরাভূত হয়েছেন এবং আমেরিকাকে একটা বড় ধরনের সামরিক পরাজয়ের দিকে নিয়ে গিয়েছেন। তবে আমি বর্তমান যে পলিসিটা ন্যাটোর মধ্য দিয়ে অস্ত্র দেয়া সরাসরি, কারণ আপনি দেখুন ন্যাটোর মধ্য দিয়ে কিন্তু ইউরোপের একটা বিশাল অংশকে পুতিনের যে ভয় সেখান থেকে রক্ষা করা হচ্ছে ন্যাটোর মধ্য দিয়ে, এবং সেই রক্ষা করতে গিয়ে আমেরিকান ট্যাক্স পেয়ারদেরকে বিলিয়নস অফ ডলার আমাদেরকে দিতে হয় প্রতি বছর, সাপোর্ট দিতে হয়। তাহলে এখন যদি ইউরোপের যে তারা যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে, ইউরোপীয় গোষ্ঠীর পক্ষ থেকে যাদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা, তারা যদি এগিয়ে আসে এবং আমাদের যে শক্তিশালী সামরিক প্রকৌশলগত যে যন্ত্রপাতি রয়েছে, সামরিক যন্ত্রপাতি, সামরিক সহযোগিতা, সেগুলো যদি তারা পারচেজ করে, আমেরিকার জন্য লাভবান, ইউরোপের জন্য লাভবান, এবং সেই ক্ষেত্রে হয়তোবা ইউক্রেনের জন্য লাভবান হবে, হয়তোবা আমি বলছি। তবে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন দুই দিকেই লাভবান হবে যদি আমেরিকার এই সামরিক সরঞ্জাম তারা ক্রয় করে এবং ইউরোপকে রক্ষার জন্য ব্যয় করার জন্য, ইউরোপকে রক্ষার জন্য সেগুলো বিনিয়োগ করে। তাতে করে তাহলে আপনি দেখুন, আমি কিন্তু ডেমোক্র্যাট হয়েও ডোনাল্ড ট্রাম্পের এই যে একটা সফলতা, এটাকে স্বীকার করতে হবে আমাদের, যে তার ডিপ্লোমেসির মধ্য দিয়ে এখন আপনি জানেন যে ন্যাটো জেনারেল সেক্রেটারি আসছেন, কালকে কথা হবে আমাদের এখানকার মার্কো রুবিওর সাথে, ডেভিড হ্যাকসেটের সাথে কথা হবে, এমনকি ডোনাল্ড ট্রাম্পের সাথেও কথা হবে। এবং সেই ক্ষেত্রে যদি ন্যাটো, তারা ন্যাটোকে রক্ষা করার জন্য এবং ন্যাটোর রক্ষার পূর্ব শর্ত হিসাবে যদি ইউক্রেনকে রক্ষার জন্য ন্যাটোর পক্ষ থেকে অস্ত্র আমাদের কাছ থেকে কিনে নেয়, পুতিন কোনোভাবেই ব্লেম করতে পারবে না আমেরিকা ইজ ডাইরেক্টলি ইনভলভ ইন ইউক্রেন। সেটা হবে ন্যাটোর কার্যক্রম এবং তার প্রতিবেশীকে রক্ষা করার জন্য, ইউরোপকে রক্ষা করার জন্য আমেরিকা থেকে অস্ত্র ক্রয় করা, যার ফলে সেখানে কিছু আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা এবং ডিপ্লোমেসির ক্ষেত্রে আমেরিকা উইল বি ইন এ বেটার পজিশন। আরেকটা জিনিস, অর্থনৈতিক দিক থেকে আমেরিকার অর্থনীতি বড় ধরনের সামরিক যে যন্ত্রপাতি আমরা বিক্রির ক্ষেত্রে কারখানাগুলোতে লাখ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে, এখানকার ইকোনমিতে বড় ধরনের একটা গতি চাঞ্চল্যতা আসবে, এবং আমেরিকা এবং আমেরিকানরা এই যে ডিপ্লোমেসির যে সফলতা, এর একটা সুফল পাবে। কেননা আপনি দেখেন আমেরিকা কিন্তু রাশিয়ার সাথে ডিপ্লোমেসিতে এবং সামরিক ক্ষেত্রে সম্পূর্ণভাবে ডেমোলিশ হয়ে গিয়েছে। আমেরিকার যে শক্তি, সারা বিশ্বের সামরিক শক্তি, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কারণে আজকে আমরা উন্মোচিত হয়ে গেছি। আমরা যে দুর্বল, আমাদের ভিতরের যে দুর্বলতাটা, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করে দিয়েছে। আর সেটাই আজকে একটা পর্যায়ে যদি আমরা ন্যাটোর কাছে অস্ত্র বিক্রির মধ্য দিয়ে আমাদের সামরিক যে শক্তিমত্তা, সেটা ন্যাটোর মাধ্যমে যদি আমরা সেক্ষেত্রে পুতিনের সাথে ব্যবহার করতে পারি, হয়তো আমাদের সে হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে ইনডাইরেক্ট। আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত, এবং এটা ট্রাম্পের বড় ধরনের ডিপ্লোমেসির একমাত্র সফলতা। যদি আজকে তার প্রথমবারের প্রেসিডেন্সি এবং দ্বিতীয়বারের এই প্রেসিডেন্সির ভিতরে যদি একটা ক্রেডিট তাকে দিতে হয়, আই উইল গিভ হিম আফটার সাকসেসফুলি সাইনিং দিস এগ্রিমেন্ট বিটুইন ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এন্ড আমেরিকা। ওকে, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনি কি ইউক্রেন এবং রাশিয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যে অবস্থানের ব্যাখ্যা দিলেন করিম চৌধুরী, সে বিষয়ে একমত কিনা, এবং একই সঙ্গে আপনার কাছে বাংলাদেশ বিষয়ে এরপরে জানতে চাইবো। জি জি, ডোনাল্ড ট্রাম্প আসলে রাশিয়ার যুদ্ধ থামিয়ে দিবে একদিনে যেটা বলেছে, এটা যে পারবে না এটা তো আমরা অনেক আগে থেকে জানতাম। এটা হঠাৎ করে সেটা আমরা জানতাম। তবে আমি একটা ব্যাপারে একমত, যে এখানে নেটোর কাছে যে অস্ত্র বিক্রি করবে, সেই অস্ত্র দেওয়া হবে ইউক্রেনকে, তাতে আমেরিকার শুধু লাভই আমি দেখি। এখানে কলা বেচা দুটি একসাথে হবে। হ্যাঁ, এটা শুধু আমেরিকার লাভ আমি দেখি। আর উনি যেটা বললেন, যেটা আসলে নেটোর মাধ্যমে দিলে আসলে আমেরিকা ইনভলভ না, এইটার সাথে আমি একমত না। কারণ আমেরিকা নেটোর লিডার, সেইগুলি বলে কাউকে বোঝানো যাবে না যে আমরা নেটোর মাধ্যমে বিক্রি করছি, সুতরাং আমরা এই যুদ্ধটাতে ইনভলভ না। কারণ নেটো মানে ইউএস মানে নেটো, সেই ব্যাপার আমি একমত না। তবে আমরা মাগনা অস্ত্র না দিয়ে, অর্থাৎ আমরা ঘুরিয়ে পেঁচিয়ে খাচ্ছি, নিজেদেরকে রক্ষা করো, এখানে আমি শুধু আমেরিকার লাভই দেখছি, আমেরিকান পয়েন্ট অফ ভিউ থেকে। আমি আপনার কাছে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাই এই কারণে যে গত সপ্তাহে যে বাংলাদেশ আমরা দেখলাম এবং 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ আমরা দেখছি, অর্থাৎ বলা হচ্ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিয়েছিলেন, তিনি একটা বিধ্বস্ত
বাংলাদেশ পেয়েছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী নেই, পুলিশ নেই, নিয়ন্ত্রণ নেই কোথাও প্রশাসনে, কিন্তু 11 মাস পার হয়ে গেছে। সাধারণত আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসের জন্য আসে, কিন্তু এটি অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন তার প্রধান চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা। কিন্তু যে বাংলাদেশে আমরা দেখলাম মিডফোর্ডে, নিশ্চয়ই সেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওগুলো আপনার চোখে পড়েছে কিনা, মানে অনেকটা পাথর যুগে ফিরে যাওয়ার মতো, পাথর ব্যবহার করে যেভাবে মেরে ফেলা হচ্ছে। এছাড়াও আরো বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার কথা শুরুতে বলছিলাম, একেবারে মসজিদে ঢুকে মারা হচ্ছে, রক কেটে মারা হচ্ছে, নানা কিছু করা হচ্ছে। এই বাংলাদেশে যে ঘটনাগুলো হচ্ছে, এটি কি সাদা চোখে যেটি আসলে দেখা যাচ্ছে আপনার কাছেও সেটি, নাকি এর পিছনে কোনো বড় ধরনের উদ্দেশ্য আছে, যে এক ধরনের নাশকতা তৈরি করা, এক ধরনের অস্থিরতা তৈরি করা, নির্বাচন পিছিয়ে দেয়া, কিংবা কোনো একটি দলের জনপ্রিয়তাকে কমিয়ে দেয়া, নানা ধরনের এই কোশ্চেনের কথা শোনা যাচ্ছে। আপনার মন্তব্যগুলো একটু শুনতে চাই। জি জি জি, ধন্যবাদ। বাংলাদেশের ব্যাপারটা আসলে খুব জটিল। বাংলাদেশের ব্যাপারটা আমরা সাদা মাঠা চোখে যেরকম দেখছি অতটা এরকম না। হ্যাঁ, আপনার প্রাথমিক কথাগুলো সঠিক। মানে প্রফেসর ইউনূসের সরকারের উপর আমাদের অগাধ আস্থা ছিল, ধারণা ছিল তিনি ভালো কিছু করবেন। কারণ যে 15 বছরের যে স্বৈরতান্ত্রিক যে ফেসিবাদ ছিল সেটাকে সরাতে পারা একটা বড় সাকসেস মনে করি। সেটা যদিও প্রফেসর ইউনূসের সাকসেস না, এখানে অনেক রাজনৈতিক দল, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেটা ঘটেছিল। আমাদের আশা ছিল এখানে ভালো কিছু হবে, কিন্তু ভালো কিছু যে টোটালি হয়নি এমন না। কারণ প্রথমে একটা বার্তা দেওয়া গেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে যে একচেটিয়া ফেসিবাদ হয়ে বাংলাদেশ আসলে টিকে থাকা আর যাবে না, মানুষ তাদেরকে টিকতে দেবে না। এটা একটা অর্জন, কিন্তু ব্যর্থতাটা হচ্ছে ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যেটা বললেন, 11 মাস বিস্তর সময়। সেখানে প্রায়োরিটি হওয়া উচিত ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ আয়ত্তে নিয়ে আসা, সেটা করতে তারা ব্যর্থ হয়েছে। আর তৃতীয় অংশটা আপনার প্রশ্নের, যেটা আপনি বললেন, এটা কি সাদা মাঠা চোখে আমরা যেটা দেখি সেটাই, নাকি এর পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? দেখুন, ষড়যন্ত্র থিওরিতে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কিভাবে ফায়দা হবে সেইভাবেই তারা কাজ করবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে দলটা দেশ ত্যাগ করেছে, আওয়ামী লীগ, তারাও তো তাদের মতো করে চেষ্টা করবে দেশের ভিতরে আভ্যন্তরীণ ভাবে একটা গোলযোগ তৈরি করা, যাতে তারা লাভবান হতে পারে। সেটাকে আপনি ষড়যন্ত্র বলতে পারেন, আমি মনে করি এটা একটা রাজনৈতিক কৌশল। সুতরাং বাংলাদেশে আপাত দৃষ্টিতে যেগুলি হচ্ছে, এগুলি বাংলাদেশে হত্যা, খুন, গুম এগুলি কখনোই ছিল না এমন না, সবসময় ছিল। কিন্তু ইদানিং যে ঘটনাগুলি আপনি কয়েকটা উল্লেখ করলেন, এগুলি অনেকটাই মানে আমাদেরকে এক রক্ত হিম করে দেয়। যে পাথর দিয়ে মানুষকে মারা, রক কেটে ফেলা, ইমামের খুতবাতে আপনি সন্তুষ্ট না হয়ে তাকে মসজিদের ভিতর যে ইয়ে করা, মানে কুপিয়ে মারার চেষ্টা করা। তো সেই দৃষ্টিকোণ থেকে কেউ কেউ মনে করছে যে জিনিসটার পিছনে বড় একটা কলকাঠি আছে। তারা চাচ্ছে এটাকে অস্থিতিশীল করতে, এবং তাতে হয়তোবা সরকার, বর্তমান যে সরকার, তারাও জিনিসটা কিছুটা দেখে না দেখার ভান করছে। কারণ যদি অস্থিতিশীল হয় তাহলে বরং এই সরকার একটু লিঙ্গার করতে পারে তাদের ক্ষমতাটা। এবং বিএনপি আসলে সমস্যাটা হচ্ছে কি, দেখুন বিএনপি চাঁদাবাজিতে যেভাবে লিপ্ত বাংলাদেশে, তারা নিজেরাই জানে 4,500 কর্মীকে তারা বহিষ্কার করতে হয়েছে। তাতে করে বিএনপির প্রতিও মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে। তারা ক্ষমতায় যাওয়ার আগেই যে পরিমাণ লুটপাটে লিপ্ত হয়ে গেল, এটা তাদের যদি নিজেরা তাদের চরিত্রটাকে পরিশুদ্ধ না করতে পারে, তাহলে মানুষ তাদের উপর আস্থা রাখবে না। তাদের উপর যদি আস্থা না রাখে, তাহলে যাদের হাতে গিয়ে দেশটা পড়বে সেই ব্যাপারে আমি আরো বেশি শঙ্কিত। সেটা যদি মৌলবাদী অথবা ধর্মান্ধদের হাতে গিয়ে দেশ পড়ে, যেহেতু বিএনপি আস্তে আস্তে আনপপুলার হচ্ছে, আওয়ামী লীগ দেশের বাইরে রয়েছে, এনসিপি সরাসরি ক্ষমতায় আসার মতো পরিবেশ আছে বলে আমি মনে করি না। তাতে যেটা দাঁড়াবে যে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী যদি দেশে ক্ষমতায় এসে বসে, তাহলে আমাদের ভালো থেকে মন্দই বেশি হবে হিতে। সুতরাং এখনই প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সামাল দেওয়া, যাতে করে আনলেস প্রফেসর ইউনূস নিজেই চাই যে মৌলবাদীরা ক্ষমতায় আসুক। আমার ধারণা ছিল না যে তিনি এরকম, তিনি যে নিজেই চান যে তারাই ক্ষমতায় আসুক, তাহলে হয়তো তিনি সঠিক কাজটাই করছেন। অর্থাৎ আমার দৃষ্টিতে এটার একমাত্র বেনিফিশিয়ারি হবে হচ্ছে মৌলবাদীরা এই দেশে। জি, খোরম চৌধুরী, একেবারে স্পেসিফিকলি আপনার কাছে জানতে চাই, যদি বাংলাদেশে এই মুহূর্তে সক্রিয় শক্তি থাকে, একটি অন্তর্বর্তীকালীন সরকার, একটি বিএনপি, একটি জামাত, একটি এনসিপি, এবং যদি অসক্রিয় শক্তি হিসেবে আমরা দেখি সেনাবাহিনী আছে, তাদের ডিজিএফআই আছে, অন্যদিকে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বাংলাদেশে আছে, এই যে ঘটনাগুলো ঘটছে, দুটো প্রশ্ন। এক হলো
এটার পিছনে আপনি মনে করেন কারা দায়ী? এবং দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার কাছে কি মনে হয় এখান থেকে ফায়দাটা আসলে কাদের ভান্ডারে এই ফায়দাটা যাচ্ছে? 12,000 মাইল দূরে থেকে দেশ থেকে আমরা দৃশ্যমান যেটা সংবাদ মাধ্যমগুলোর মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে যেটা দেখছি, দৃশ্যত বিএনপির লোকজন বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজির সাথে সম্পৃক্ততার কথা জানা যাচ্ছে। পতিত সরকারের লোকজন যখন বিভিন্ন জায়গা থেকে একটু অন্তরালে চলে যায়, তখনই দৃশ্যত সেকেন্ড শক্তি যারা আন্দোলনের গত 16 বছর ছিল, তাদের কিছু কর্মী যারা দলের আদর্শে আদৌ বিশ্বাস করেন না, তারা ব্যক্তিগত স্বার্থে দলের পরিচয়কে ব্যবহার করে দলকে বিতর্কিত করার কাজে লিপ্ত হয়েছে। এরকম একটা দৃশ্য তো আমরা বুঝতে পারছি আর কি, যে সমস্ত সংবাদ সোশ্যাল মিডিয়া এসবের মধ্যে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা জুয়েল ভাই আপনি হয়তো একটু বলতে চাইছেন, আমি বুঝতে পারছি যে অদৃশ্য একটা শক্তি, বিশাল শক্তি সেখানে রয়েছে। গত 16-17 বছরে যে আবর্জনা সৃষ্টি করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কারা আসছে? সেই পতিত হাসিনা সরকারের ডিজিএফআই, হাসিনা সরকারের পুলিশ, হাসিনা সরকারের বিজিবি, যাই বলুন, তারাই এখনো রয়েছে। ইউনূস সরকার এই 11 মাসে সেই নিয়োগটা দিতে পারেননি, ট্রেনিং করে আনতে পারেননি, তার কোনো জনবল সৃষ্টি করতে পারেননি, ল এনফোর্সমেন্টকে একটা শক্তিশালী রূপে জনগণের কাছে নেয়ার জন্য। এতটা ব্যস্ততার ভিতরে ইকোনমিক বিপর্যয়ের দিকে তাকাতে গিয়ে, উনি একজন অর্থনীতিবিদ, একটা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত ইকোনমিক এই পর্যায়কে, মানে অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে উদ্ধার করার জন্য তাকে সেই ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ দিতে হয়েছে, এবং হয়তোবা আইন শৃঙ্খলার ক্ষেত্রে উপযুক্তভাবে তিনি সহযোগিতা পান নাই কোনো কারো কাছ থেকে। আপনি দেখতে পারবেন আমাদের উপদেষ্টা মন্ডলী বিভিন্ন সময় বিভিন্নভাবে এই যে অস্থায়ী সরকারের যে উপদেষ্টা মন্ডলী এবং ইনক্লুডিং দ্য চিফ অ্যাডভাইজার, তারা বিভিন্ন সময় হতাশা প্রকাশ করেছে। কিন্তু করার কি আছে? যেখানে সেনা প্রধান একটা রিফাইন্ড আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চান, সেই ক্ষেত্রে সেনাবাহিনী মাটি থেকে অস্থায়ী সরকারকে কতটুকু সহযোগিতা করছে সেটা আমি মনে করি অনেকটা আইওয়াস। 1, 2, পুলিশ প্রশাসনে কিছুটা উপরের স্তরে বদলানো হয়েছে, কিছুটা সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু এটা দিয়ে কাঠামোগত কোনো পরিবর্তন করা হয়নি, পুলিশকে রিফর্ম করা হয়নি, অ্যাকাউন্টেবিলিটি এখনো আনা হয়নি সম্পূর্ণভাবে। ছিটে পুটা 2-1 জনকে এক্সাম্পলারি করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে, চাকরি থেকে এই ডিসিপ্লিনারি অ্যাকশনের আওতায় আনা হচ্ছে তাদের অপকর্মের জন্য। পুলিশদের অপকর্ম অথবা আমলাদের অপকর্ম কিন্তু কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। ঘুষ, সুদ এবং মিথ্যা, অন্যায়, অবিচার কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, কারণ এই 16 বছরে একটা বিশেষ দল, মানে পুরাটাকেই, আমলাতন্ত্রকে পুরাটাকেই দলীয় তন্ত্র করা হয়েছে। অতএব আমি বলবো, আমি যদি সোজা কথায় আপনার উত্তর দিতে যাই, আমি ব্যক্তিগতভাবে অনুমান করি যে একটা বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে পতিত সরকারের আত্মগোপনকৃত সন্ত্রাসীদের সহযোগিতায় এবং বিপদগামী বিএনপি কর্মীদের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে দেশে যে সমস্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, চাঁদাবাজি, হত্যা, রাহাজানি, খুন, রেপ, এই অবস্থায় আমরা লজ্জিত। ঘৃণাবোধের আর কোনো জায়গা নেই, প্রতিবাদের আর কোনো ভাষা নেই, মানবিকতার সবচেয়ে বড় বিপর্যয় হয়েছে। কিন্তু এর অর্থ এই না তত্ত্বাবধায়ক বা ওই যে অস্থায়ী সরকারকে দায়ী করবেন। আমাদেরকে বুঝতে হবে কি পরিস্থিতির মধ্য দিয়ে ইউনূস সরকার ক্ষমতায় এসেছে এবং কি ধরনের সাপোর্ট নিয়ে উনি সরকার চালাচ্ছেন। এই জন্যই আমি মনে করি আমাদের দেশবাসীকে সবাইকেই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এবং ন্যায় নীতি এবং নৈতিকতার অবস্থান থেকে যেন স্ব ক্ষেত্রে আমরা ভূমিকা রাখি, অন্যায়ের প্রতিবাদ করি, এবং শুধুমাত্র পুলিশ আসবে, পুলিশ সেটা করবে, সেই জন্য অপেক্ষা করলে আমাদের হবে না। পুলিশ অনেক সময় নিজেরাই এই সমস্ত অপকর্মের সাথে জড়িত। ডিসি, এসপিরা আপনারা যদি মনে করেন এরা একদম ধোয়া তুলসী পাতা, তা নয়। তারা সেই গ্রুপের লোক যারা রাতের অন্ধকারে ভোট করে দিয়েছে, যারা এদেশের সংবিধানকে দুলিশ্বাত করে দিয়েছে, মানবাধিকার দুলিশ্বাত করে দিয়েছে, ধ্বংস করেছে বেসিক মূল্যবোধ, তারাই আজও ক্ষমতায়, তারাই সেখানে দায়িত্বে রয়েছে। অতএব ইউনূস সরকারকে বদনাম দিয়ে বিএনপিকে একচেটিয়া দোষারোপ দিয়ে লাভ হবে না। স্যার ঠিকই বলে গেছেন খালিকুজ্জামান ভাই যে 4,500 কর্মীকে বিএনপি প্রতিবাদ করেছে। আপনি দেখেছেন আজকে বিএনপি সেক্রেটারি ফখরুল সাহেব কি বলেছেন? উনি পরিষ্কার বলেছেন পুলিশের তো কোনো দরকার নাই কে রাজনীতি করে, কোন দলের রাজনীতি করে সেটা না, অপরাধী যেই হোক তাকে অপরাধী হিসেবে ট্রিট করা হোক। তারেক জিয়া বারবার বলছেন
যে আমার দলের বা অন্য কোন দলের অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে, আইনের আওতায় আনতে হবে। কেন অপরাধ সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া হয় এবং হওয়ার পরে আবার বলা হয় সেটা এই দলের কর্মী? পুলিশের মুখে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখে, অথবা দেশের সংবাদকর্মী যারা রয়েছে তারা কেন এইসব বলে যে এটা বিএনপির লোক, এটা জামাতের লোক, এটা আওয়ামী লীগের লোক? হি ইজ এ ক্রিমিনাল, শি ইজ এ ক্রিমিনাল, দিস ইজ দ্য অনলি আইডেন্টিটি। তো আমি অনুরোধ করবো আমাদের মিডিয়াকে যেন বিভ্রান্তি না ছড়িয়ে পরিষ্কার ভাষায় অপরাধীকে অপরাধী হিসেবে দেখা হয়, তাকে অন্য কোন রাজনৈতিক দলের লেভেল দিয়ে তাকে রক্ষা কবচ দেওয়ার কোনো কারণ নেই। যে সমস্ত হত্যাকাণ্ড, লুটতরাজ, চাঁদাবাজি এবং রেপ, যে সমস্ত আপনি দেখছেন যে দর্শনের ঘটনা ঘটছে, শিশু দর্শনের ঘটনা ঘটছে, এই সামাজিক অস্থিরতা থেকে দেশকে রক্ষা করার জন্য শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়, আপনার আমার প্রতিটা নাগরিকের দায়িত্ব। আমাদের সবাইকে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, এগিয়ে আসতে হবে। একেবারেই প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, যে প্রশ্নটি করেছিলাম করিম চৌধুরীকে, সেই প্রশ্নটি আপনার কাছে রাখছি, তবে উত্তরটা একটু সংক্ষেপে চাইব। অর্থাৎ যেটা হচ্ছে কারা দায়ী, কারা ফায়দা নিচ্ছেন? এই প্রশ্ন থেকে। হ্যাঁ, জি, ফায়দাটা তো আসলে যেটা আমি বললাম, ফায়দাটা তো নেওয়ার প্রয়োজন ছিল হচ্ছে তো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা লাভবান হওয়া দরকার ছিল, তারা কন্ট্রোলে থাকা দরকার ছিল, সেটাই জনগণের প্রত্যাশা ছিল। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তারা জনগণের যে আকাঙ্ক্ষা সেটা তারা পূরণ করতে পারেনি। সেখানে ফায়দা নিচ্ছে হচ্ছে আমি যেটা বললাম, যে যারা পতিত সরকার, যে পতিত যে স্বৈরাচারী, মানে কারণ মানুষ আস্তে আস্তে কেউ কেউ চিন্তা করছে তাহলে তো আগেই ভালো ছিলাম, সুতরাং লাভবান পরোক্ষভাবে ফেসিবাদীরা হচ্ছে। আবার অন্যদিকে বিএনপি একটা মডারেট দল, তারাও যখন কন্ট্রোলে রাখতে পারছে না তার দলকে ক্ষমতায় যাওয়ার আগেই, তাতে করে যারা ধর্মান্ধ এবং মৌলবাদী তারা দেখাচ্ছে যে আমরা কিন্তু অনেক পিওর, আমরা কিন্তু এইসব অন্যায় অবিচার করি না, আমরাই তোমাদের অল্টারনেটিভ। তাহলে কি লাভবান হচ্ছে পতিত স্বৈরাচার এবং হচ্ছে মৌলবাদীরা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের গুরুত্বপূর্ণ সময় এবং মতামতের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো 7 দিনের বিশ্ব অনুষ্ঠান। আগামী রোববার রাত 10টায় আবারও 7 দিনের বিশ্ব অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।